হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কমেন্ট সার্ভিস। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথস করবো যেগুলো প্রতিটা পরীক্ষায় খুব রিপিট হয়। এটা বেসিক্যালি ডাব্লিউবিসিএস বলো, এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বা সিবিল2 প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো প্রথম প্রশ্ন কী বলেছে দেখা যাক। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক নতুন কিছু শিখতে পারবে এবং ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। বলছে দেখো প্রথম অঙ্ক, a milkman has 75 liters milk in one can and 45 liters in another. The maximum capacity of the container which can measure the either container exact number of times. বলছে দুটো বাক্সে বা দুটো কৌটোতে মিল্ক আছে, একটা হচ্ছে 75 লিটার, একটা হচ্ছে 45 লিটার। সবচেয়ে বড় মাপের কৌটো যেটা সবচেয়ে বেশি বেশি দুধটা ধরতে পারবে। তো এক্ষেত্রে আমরা কী করবি? দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার হুইচ ক্যান মেজার দ্য মিল্ক আইদার অফ দ্য কন্টেনার এক্স্যাক্ট নাম্বার অফ টাইমস, মানে সবচেয়ে বেশিবার, মানে সবচেয়ে বড় যে পাত্রটি দরকার দুধটা মাপার জন্য বলতে পারো, বা কম বারে মাপা যায় দুধটা তাও বলতে পারো। মানে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? এই সেভ করতে হবে। তাহলে দেখো 75 আর 45, এবার এদের এই সেভ কী হবে? এদের এই সেভ তো দেখো গ্যাপ নিয়েও করতে পারো, ডাইরেক্ট বলে দিতে পারো যে 15 হচ্ছে। এদের গ্যাপ হচ্ছে দেখো 30, তাই তো? এবার 30 দিয়ে কি এটা ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না। তাহলে 30-র আবার ফ্যাক্টরস করো, 15 গুণ 2। দেখো এই 15 দিয়ে কি দুটো ভাগ যাচ্ছে? হ্যাঁ ভাগ যাচ্ছে। তা 15ই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা 75 লিটার আর 45 লিটারকে ভাগ করতে পারে। তাহলে 15ই হচ্ছে তাদের এইচসিএফ। আচ্ছা, কি বলছে নেক্সট? তো পরের প্রশ্ন কী বলেছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্যাট হুইচ ক্যান বি planted 20 meters apart on the two sides of a straight road 1760 meters long. তাহলে আমার কাছে 1760 মিটার একটা লং একটা রাস্তা আছে, মানে দুটো রাস্তা আছে, রাস্তার দুদিকে। এবার এখানে 20 মিটার অ্যাপার্টে আমাদের গাছ পুষতে হবে, আর রাস্তাটা হচ্ছে আমাদের 1760 মিটার্স লং। এবার ব্যাপারটা কি হচ্ছে, মানে আমি যদি 20 মিটার করে অন্তত বলি, প্রথমে দেখি আমি কটা পুঁততে পারি। তাহলে কি করব? 1760 ডিভাইড বাই 20, এটা হচ্ছে 88। আমি তো 88খানা গাছ একদিকে পুঁততে পারবো, তাই তো? কিন্তু এখানে যে লজিকটা হয়, ধরো গাছ যদি আমি একটা, দুটো, তিনটে যদি পুঁতি, এবার এদের মধ্যে গ্যাপ দেখো, গ্যাপ হচ্ছে দুটো, মানে যা জায়গা থাকে তার থেকে আমি একটা গাছ বেশি পুষতে পারি। কি বললাম বুঝতে পেরেছো? এইখানে যদি ধরো জায়গা যদি এতটা হয়, তাহলে আমরা কী বলছি, বা আরও ভালো করে যদি বুঝতে পারো, এটাকেই বোঝাচ্ছি। ধরো এটা 10 মিটার রাস্তা, আমি 2 মিটার অন্তর গাছ পুঁতবো, 1 2 3 4 5। তাহলে কটা গাছ পত্র দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমি তো 5টা গাছ পুঁতলাম। আমি কি বলেছি? 2 মিটার অন্তর পুঁতবো। তাহলে এই দেখো প্রথমটা থেকে দ্বিতীয়টা, মানে এখানে তো প্রথমটা বলেছিলাম, এটা ধরো এটা 1 2 3 4 5, 5টা পুঁতলাম। কিন্তু দেখো প্রথমেও তো 2 মিটার একটা ছেড়েছি না, তাহলে এখানেও তো আমি একটা গাছ পুঁততে পারবো না? মানে পুঁততে তো পারবো। তাহলে হিসেবে তো কটা আমি গাছ পুঁতছি? 6খানা, মানে যা হয় তার থেকে 1 যোগ করে দিতে হয়। তাহলে এখানেও তাহলে 1 যোগ করব, হবে 89। কিন্তু যেহেতু দুধারে বলেছে, এদিকেও তাহলে হবে 89 ইন্টু 2, সেটা হচ্ছে 176। তা আশা করি বোঝা গেছে, ভালো কনসেপ্ট ছিল। আচ্ছা চলো নেক্সটে যাব। নেক্সট বলেছে A does half as much work as B in 1/6 of the time. If together they take 10 days to complete a work, how much time shall B alone take to do it? কি বলছে দেখো, A does half as much as work as B, এখানে A লেখো, এখানে B লেখো। A does half as much as work as B, MDS দিয়ে করছি, মানে ম্যান ডেজ আওয়ার বাই ওয়ার্ক, একটা ফর্মুলা হয় না, এই ফর্মুলা দিয়ে ইউজ করছি আমি। তাহলে দেখো A ডাজ হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক, ওয়ার্কটা তাহলে নিচে আছে, 1 লিখলাম। হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক অ্যাজ B, তাহলে B যদি 2 কাজ করে, A তাহলে 1 কাজ করবে, ঠিক আছে?
ইন 1/6 অফ দ্য টাইম, ইন 1/6 অফ দ্য টাইম, তার মানে বি যদি 6 টাইম নেয়, এ তাহলে 1/2 সময় নেয়। কি বলে গেছে? তাহলে বি যদি 6 টাইম নেয়, এ তাহলে টাইম নেয় হচ্ছে 1। তাহলে দুটোকে টোটাল ওয়ার্ক দুটোকে ইকুয়াল করতে পারি। এবার এ ইস টু বি যদি এখানে করি, এ ইস টু বি, সেটা কত হবে? এখান দিয়ে যদি করি, এখানে 3 হবে, তাই তো? এদিকে 3 হবে, মানে তাহলে দাঁড়াচ্ছে কি, এদিকে 2 হবে, মানে 6 ইস টু, এখানে যদি 3 করি 3 ইস টু, কি ভুল করছি, 1 মিনিট। এ ডাজ হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক অ্যাজ বি ইন 1/6 অফ টাইম। এ ডাজ হাফ অ্যাজ মাচ, এই দুটোকে এক কাজ করে। তাহলে এখান দিয়ে যদি কাটি, তাহলে এখানে হবে 3, তাহলে 3 যদি এখানে চলে যায়, তাহলে 3:1। এটা এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে। এবার বলছে ইফ টুগেদার দে টেক 10 days টু কমপ্লিট এ ওয়ার্ক, তারা 10 দিন নেয় যদি কাজটা শেষ করতে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? এদের এফিসিয়েন্সি মানে 4 × 10 মানে 40। এবার যদি বলছে এই কাজটা বি করে, বি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে কত দিন লাগবে? 40 days, তাই তো? আশা করি বোঝা গেছে। আচ্ছা, চলো নেক্সটে যাবো। এবার নেক্সট কি বলেছে? The average age of a husband and a wife was 27 years when they married 4 years ago. The average age of a husband, wife and a newborn child is 20 years now. The present age of the child. তাহলে এ বি, আচ্ছা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে লিখলাম হাজব্যান্ড ওয়াইফ। এদের 4 বছর আগে অ্যাভারেজ ছিল 27। অ্যাভারেজ মানে কি? ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এরও 27 ছিল, এরও 27 ছিল। এবার 4 বছর আগে ছিল 27, তাহলে এখন কী হবে? বর্তমানে তাদের অ্যাভারেজ এজ কত হবে? 31। বয়সও যদি যা বাড়বে, অ্যাভারেজও তাই বাড়বে, তো কোনো অসুবিধা নেই। তাহলে এটা ছিল 4 years বিফোর বা অ্যাগো অ্যাভারেজ। এটা হচ্ছে অ্যাভারেজ আফটার 4 years, সেটা কত হবে? 31। এবার বলেছে যে একটা নিউবর্ন চাইল্ড হয়েছে বর্তমানে, দিয়ে হাজব্যান্ড ওয়াইফ আর চাইল্ডের অ্যাভারেজ হয়ে গেছে 21। অ্যাভারেজ মানে প্রত্যেকের তো সমান ডিস্ট্রিবিউশন, প্রত্যেকের হয়ে গেছে তাহলে 21। দ্য অ্যাভারেজ অফ দ্য হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড দ্য নিউবর্ন চাইল্ড ইজ 21, মানে প্রত্যেকের 21। এবার দেখো একটা জিনিস দেখো, এদের 31 করে প্রেজেন্ট হচ্ছে অ্যাভারেজ, কিন্তু যখন চাইল্ড হয় তখন এদের অ্যাভারেজটা কত হয়ে যায়? 21 হয়ে যায়। মানে এর কাছ থেকেও 10 কমে যাচ্ছে, এর কাছ থেকেও 10 কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? যেহেতু বাচ্চাটা কম বয়স নিয়ে এসছে, তাই না? বাচ্চাটার অ্যাভারেজ তো বলেছে 21, কিন্তু বাচ্চাটা অ্যাভারেজ বলতে 21 বলতে কি, মানে তো সদ্য জন্মেছে। যেহেতু গড় মানে কি? সমান ডিস্ট্রিবিউশন, প্রত্যেকে সমানভাবে বন্টন করে দেবো। এদের 31 হওয়ার কথা ছিল, মা বাবার 31 হওয়ার কথা ছিল, কিন্তু যখন বাচ্চা জন্মেছে মা বাবার হয়ে মানে 3 জনকার গড় হয়ে গেছে 21, মানে মা বাবারও 21, বাচ্চারও 21 অ্যাভারেজ। এবার তাহলে বাচ্চার বয়স কত? দেখো 31 ছিল, এর কাছে 10 করে কমে গেছে, এর কাছে 10 কমে গেছে, 10 কমে গেছে তো। এবার সেটা এ নিয়ে নিয়েছে, তাহলে ব্যাপারটা কি হবে? 21 মাইনাস এই 10 আর এই 10, 10 + 10, তাহলে বাচ্চার এখন বয়স হচ্ছে 1 year। কী বললাম, বোঝা গেছে? বাবা মার বয়সটা কেন কমেছে? যেহেতু বাচ্চাটা যে এসছে 0 এজ নিয়ে এসছে, তার তো কোনো বয়স নেই। এবার তাকে তো সমানভাবে বন্টন করতে হবে, তাহলে বাবাও কিছুটা বয়স দিল, মাও কিছুটা বয়স দিল, বোঝা গেল? দিয়ে সমানভাবে বন্টন করা হলো, তার ফলে কি হলো? এদের বয়স হয়ে গেল 21, কিন্তু ছিল 31, তাহলে 10 করে কমে গেল, তাহলে ওর বয়স কত? 21 মাইনাস 10 + 10, 21, 1। তোমরা অন্যভাবেও করতে পারো, আমি অন্যভাবে যেটা বলতে কি, লং মেথড যেটা হয় কি, 27 তো ছিল দুজনকার, তাহলে 27 × 2 সেটা হচ্ছে অ্যাভারেজ, প্লাস 4 বছর আগে মানে দুজনকার 8 বাড়বে, তাহলে 27 × 2 = 54, 54 আর 8 62, হ্যাঁ 62ই তো, ক্যালকুলেশন বা ভুল করছি। 27 × 2 = 54, তার সঙ্গে 8 যোগ করলে 62 হয়, 54 আর 4 আর, হ্যাঁ। এবার বলেছে বর্তমানে তাদের এই বয়স হয়েছে 21, তাহলে 21 × 3 কত হবে? 21 × 3, 21 × 3 হচ্ছে 63,
তাহলে দেখো 62 টোটাল বয়স, 63 টোটাল বয়স, তাহলে মাঝখানে যে আছে সেই বাচ্চাটার বয়স 1। একই ব্যাপার, যেভাবে খুশি করতে পারো। আচ্ছা চলো নেক্সটে যাব। নেক্সটে কি বলেছে, দ্য নাম্বার, আচ্ছা দেখো কি বলছে, দ্য নাম্বার 0.12 ইন দ্য ফর্ম PYQ-তে করতে বলেছে। তাহলে এটা কি হবে, জাস্ট এটা 0.12 মানে দেখো 0.12 রিপিট করছে, তাহলে লিখতে পারি 0 পয়েন্টের মাথায় বার। এই 0 পয়েন্টের মাথায় বার মানেই 12 লিখবো, যেহেতু দুটোর মাথায় বার আছে, দুটো 9 নামবে, মানে 3 4 3 33। তাহলে অ্যান্সার হবে 4/33। ওকে, পরের প্রশ্নটা সার্চের প্রশ্ন আছে, কি দেওয়া আছে দেখো, -1/2 ব্র্যাকেট দিয়ে এখানে 2 আছে পাওয়ারে, এটা আবার -2 আছে, তারপরে আছে -1। আচ্ছা দেখতে বড্ড অড লাগছে, ধরো এরকম যদি থাকে a টু দি পাওয়ার ধরো -x এরকম দেওয়া আছে, -b এরকম দেওয়া আছে, আর -c ধরো এরকম দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, এটাও ধরো একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, মানে যদি a টু দি পাওয়ার m তার পাওয়ারে যদি n থাকে, তাহলে কি হয়, a টু দি পাওয়ার mn হয়ে যায় না, m এর সঙ্গে n পাওয়ারটা গুণ হয়ে যায়। তো জাস্ট কিছু করার দরকার নেই, পাওয়ারগুলোকে নিজেদের মধ্যে গুণ করে দাও, ঠিক আছে। তো পাওয়ারগুলোকে নিজেদের মধ্যে গুণ করতে গেলে কীভাবে গুণ করব, এটার সঙ্গে এটা গুণ হবে, তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, ডাইরেক্টলি আমি যদি লিখতে পারি -12 টু দি পাওয়ার 2, -2 এর সঙ্গে, আচ্ছা পুরোটা করে দিচ্ছি, -2 ইন্টু -1, এটা গুণ করলাম। এবার একটা স্টেপ যদি আমি জাম্প না দিই, তাহলে সেখানে এরম করতে পারো যে এখানে পাওয়ারে 2 আর 2 আছে, তাহলে এটার সঙ্গে ওটা হয়ে যাচ্ছে, তাহলে এরম করে দিতে পারো। তাহলে এটা কী করবো, -12, তারপরে 2, তারপরে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 2। এবার কি হবে, -12, তারপরে 2 × 2 4, তাহলে -12 টু দি পাওয়ার 4 মানে -12কে আমরা 4 বার লিখবো, -12 ইন্টু -12 ইন্টু -12, ফালতু লিখছি কিন্তু জাস্ট বোঝানোর জন্য। তাহলে চারটে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 1/16, ঠিক আছে। তো চলো নেক্সটে যাব। বলছে দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4:6, দ্য ট্রায়াঙ্গেল ইজ। তিনটে ট্রায়াঙ্গেলের সাইড আছে 3, 4 আর 6। এবার একটা নিয়ম হয়, কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেল, কোনটা অবটিউজ অ্যাঙ্গেল, কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা জেনারেলি কীভাবে বোঝাই, ধরো একটা যে ট্রায়াঙ্গেল থাকে, ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, আর সিটাকে ধরো একটু বড় সাইড যদি করে নিচ্ছি, এটা ধরো সি। তা এটা যদি অ্যাকিউট হয়, মানে বাংলায় বোধহয় নিউন কোণ বলে, অ্যাকিউট যদি হয় তাহলে কী হবে, সবচেয়ে যে বড় সাইডসটা হবে, মানে AB² + BC², আচ্ছা বুঝিয়ে দিচ্ছি দেখো, AB² + BC² গ্রেটার দ্যান AC²। এই যে বড় সাইডস থেকে এই দুটো সাইডসের স্কোয়ারের যোগফল বেশি হবে। যদি হয় রাইট অ্যাঙ্গেল, তখন কী হবে, সবাই জানো AB² + BC² = AC²। পারপেন্ডিকুলার বেস সমান হাইপোটেনিউজ বা লম্বভূমি সমান অতিভুজ। যদি হয় অবটিউজ, এবার কী হবে, এই সাইডসটা স্কোয়ারের যোগফল এদের থেকে বেশি, তাই সেটাকে লিখতে পারি যে AC² প্লাস, আচ্ছা এরকম করো, AC² গ্রেটার দ্যান AB² + BC², বা এটাও বলতে পারি AB² + BC² লেস দ্যান AC², ঠিক আছে। এবার তাহলে দেখো কোনটা হয়, আমি ডাইরেক্টলি করে দিচ্ছি, আর বোঝাচ্ছি না। দেখো এখানে 3 4 এই, তাহলে এখানে কী হচ্ছে, 6² গ্রেটার দ্যান
3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 6 স্কোয়ার হয় 36, এটা যোগ করলে হতে 25। তাহলে দেখো যে বড় সাইডটা আছে তাদের অন্য দুটো স্কোয়ারের যোগফলের থেকে বেশি, তাহলে ট্রায়াঙ্গেলটা কোনটা হবে? অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো এসি স্কোয়ার আছে এদের থেকে বড়, তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের অবটিউস। ওকে, চলো নেক্সটে যাবো। বলছে ইফ দ্য ফোর্থ টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 14 অ্যান্ড দ্য 12th টার্ম ইজ 70, দেন দ্য ফার্স্ট টার্ম। একটা এপি সিরিজের ফোর্থ টার্ম বলেছে 14, তাহলে কী লিখবো? ফোর্থ টার্মকে কীভাবে লিখতে পারি? a প্লাস 3d ইকুয়াল টু 14, আর 12 টার্ম বলেছে 70, তাহলে নিশ্চয়ই মাইনাসে অ্যান্সার আসবে। যদি থার্ড টার্ম যদি 14 হয় আর 12 টার্ম যদি না ফোর্থ না, ঠিক আছে চলো করো, হ্যাঁ মাইনাসে তো আসবে অবশ্যই এর মানটা। তাহলে a প্লাস 3d সমান যদি 14 হয় আর 12 টার্ম হচ্ছে, তাহলে a প্লাস 11d ইকুয়াল টু 70। এখান থেকে a সরাসরি কেটে যাবে, মাইনাস বসালে, এগুলোকে মাইনাস বসালে, তাহলে 8d ইকুয়াল টু এখানে হবে 56, তাহলে d ইজ ইকুয়াল টু হবে 7। এবার ফার্স্ট টার্ম বলতে হবে যে ফার্স্ট টার্ম কোনো একটা জায়গায় মান বসাও, তাহলে a প্লাস 3d ইকুয়াল টু 14, তাহলে a প্লাস 3 ইন্টু d, তাহলে 21 ইকুয়াল টু 14, তাহলে a ইকুয়াল টু -7। ওকে, চলো নেক্সটে যাব। বলছে AD is the median of a triangle ABC and O is the centroid such that AO is equal to 10, length of the OD কি? কাকে বলে সেন্ট্রয়েড সেটা প্রথমে জানতে হবে। একটা ট্রায়াঙ্গেল আছে, বলছে AD is the median, ধরো এটা A, এটা B, এটা C, AD is the median। মিডিয়ান বলতে কি? মধ্যমা, এটা তো বলতে পারি। মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ABC and O is the centroid, এটা হচ্ছে O। সেন্ট্রয়েড মানে কি? মানে ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য মিডিয়ানসকে বলে সেন্ট্রয়েড। তো যাই হোক, এবার বলছে আর আমরা কি সেন্ট্রয়েডকে কী জানি? 2:1 রেশিও ভাগ করে দেয়, এটা 2 হলে এটা হবে 1, তাই তো? এবার ও ইজ দ্য সেন্ট্রয়েড সাজ দ্যাট AO ইজ ইকুয়াল টু 10। AO 10 বলতে তাহলে 2 এর মানটা যদি 10 দেওয়া থাকে, তাহলে এবার এটা যদি D, তাহলে ODর মানটা কত হবে? OD তো 1, তাহলে 1 এর মান কত হবে? 5, তাহলে OD ইকুয়াল টু 5। আশা করি বোঝা গেছে। সেন্ট্রয়েড কী করে? 2:1 রেশিওতে ব্রেক করে দেয়। তো বলছে ইন সার্কুলার মেজার দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল 11 ডিগ্রি 15 মিনিট। সার্কুলার মেজারে বের করতে দিয়েছে 11 ডিগ্রি 15 মিনিট। এটাকে লিখতে পারি 11 প্লাস এই ডিগ্রিটাকে, এই মিনিটটাকে আমি ঘন্টায় বা ডিগ্রিতে কনভার্ট করতে পারি, যা বলতে পারো, বা ঘন্টায় কনভার্ট করছি। এবার তাহলে কত হচ্ছে? 11 প্লাস 1/4, তাহলে হচ্ছে 45/4, তাই তো? এবার এটাকে বলেছে কি? রেডিয়ান মেজারে বের করতে বলেছে না, ভ্যালু অফ অ্যাঙ্গেল। আচ্ছা, মানে সব কিছু রেডিয়ানে দেওয়া আছে। তাহলে এটাকে যদি রেডিয়ান মেজারে করতে যাই, তাহলে কী ভ্যালু করতে হবে? π/180 ইন্টু, তাহলে এটা হবে 4, মানে π/4, কিন্তু যেহেতু রেডিয়ান মেজারে, মানে রেডিয়ান মেজারে আছে, ওই জন্য একটা সি দিয়ে দাও এখানে। নট 4, π/4 হবে। আচ্ছা চলো নেক্সটে যাব। বলছে কি? ইফ দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল লাইজ আউটসাইড ইট, ইন দ্য ট্রায়াঙ্গেল ইজ, যদি পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা কী হয়? আমরা জানি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউটের মধ্যে ভেতরে থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একদম হাইপোটেনুসকে ছেদ করে। তো চলো একটা ড্রয়িং দিয়ে সামান্য দেখে নিই কীভাবে হয়। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম আছে। এবার আমরা ছোটোবেলায় আর্ক করতাম না, এখান থেকে বসিয়ে এটা কাটতাম, এখান থেকে বসিয়ে এটা কাটতাম, এরকমভাবে করতাম না? তো সেটাই হচ্ছে ব্যাপারটা। ধরো 3টে লাইন কাটছি, এখান থেকে একটা কাটছি, এই দিক থেকে একটা কাটছি, এই দিক থেকে কাটছি। এবার এই পয়েন্ট দিয়ে আমি যদি একটা সার্কেলটা ড্র করি, এই যে পয়েন্ট, আমার মানে আঁকাটা একটু অ্যারাবাঁকা হয়ে গেল, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কি হচ্ছে? এটা তো মানে সরি, আমি ছবিটা ভালো করে আঁকিনি, 1 মিনিট। তো দেখো কী ছিল,
ট্রায়াঙ্গেল আঁকলাম, অবটিউস অ্যাঙ্গেল। এবার ধরো এখান থেকে এরমভাবে কেটেছে, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে আমাদের সেন্টার, সার্কেলের সেন্টার। এবার এই সেন্টার থেকে যদি কোনো ট্রায়াঙ্গেল আমি ড্র করি এরমভাবে, তাহলে এই যে সেন্টারটা কী আছে, এই তো ট্রায়াঙ্গেলের বাইরে থাকলো, তো সেটাই হচ্ছে বলে অবটিউস অ্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলে যে পরিকেন্দ্র হয় বা যে সার্কাম সেন্টার সেটা ট্রায়াঙ্গেলের বাইরে লাই করে, বুঝতে পেরেছো? আর এটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হতো, ভেতরে থাকতো, রাইট অ্যাঙ্গেল থাকলে একদম সার্কাম মানে আমাদের যে হাইপোটেনুস আছে তার ওখান দিয়ে যেত। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কোথায় গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই ছিল আমার কয়েকটা প্রশ্নর সলিউশন। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো।